সিনেমার ইতিহাসে খুব কমই মুভি থেকে থাকে যেগুলোর কাহিনীর রীতিমতো তোমার ব্রেনের উপরে এক আশ্চর্য রকমের এফেক্ট ফেলে। আজকের মুভির এক্সপ্লেনেশনটাও তেমন। একটা খুনি কতটা লেভেলের বুদ্ধি কাটাতে পারলে পুলিশকে এমন ভাবে ধোকা দেয়, তো টুইস্টে ভরপুর একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে আজ ফিল্মি প্লাজার নিবেদন গুমরাহ। মুভিটার শুরুতে দেখানো হয় এক বর্ষার রাতে আকাশ নামের এই ছেলেটিকে এই ব্যক্তিটি নৃশংসভাবে হত্যা করে সব প্রমাণ লোপাট করে চলে যায়। পরে পুলিশ এসে যথারীতি তদন্ত শুরু করে। ইনি হচ্ছেন এসআই শিবানী মাথুর। কমিশনারের আদেশে স্পেশালি এই কেসটা দেখছেন। এখানে আকাশের বোনের সাথে কথা বলে জানা যায় যে আকাশের আলমারি থেকে প্রায় 20 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে, যেটা কয়েকদিন আগেই আকাশ তাদের ফ্যামিলি অ্যাকাউন্ট থেকে তুলেছিল। এই 20 লাখ টাকার কথাটা খুব ভালো করে মনে রাখো, এটার সাথে পরে একটা লিঙ্ক আছে। পরে সোসাইটির আরো লোকজনের কাছ থেকে বিশেষ কিছু জানা যায় না, কিন্তু এই ছেলেটি জানায় যে সেই রাতে আকাশের ফ্ল্যাটের পাশেই তারা পার্টি করছিল। তো তার ফোন চেক করে খুনির এই ফটোটা পুলিশ পায়। শিবানী সেই ফটোটা এসিপি কে দেখালে এসিপি তাকে থানায় নিয়ে আসতে বলে। এখানে আমরা জানতে পারি যে ছেলেটার নাম অর্জুন শেখল। সে একজন ইঞ্জিনিয়ার এবং ট্যালেন্টেড, আর তার সাথে এসিপির পুরানো কোনো একটা কারণে শত্রুতা রয়েছে। যাই হোক, এদিকে অর্জুনকে নিয়ে আসা হয়। তাকে আকাশের খুনের ব্যাপারে জানতে চাইলে সে বলে আমি আকাশকে চিনিই না। সে সেই রাতের ব্যাপারে সব সত্যি কথা বলে, আর তাকে দেখেও মনে হচ্ছিল যে সে মিথ্যে কথা বলছে না। কিন্তু আকাশের ব্যালকনিতে তার মতো দেখতে সেই খুনির ফটোটা দেখালে সে অবাক হয়ে যায়। আর সত্যি সেই রাতের খুনিকে পুরো অর্জুনের মতোই দেখতে। কিন্তু অর্জুন অবাক হয়ে যায়, কারণ সে তো সেদিনকে কিছু করেইনি। পুলিশরা খুনিকে পেয়ে গেছে ভেবে সিওর হয়ে যায়। কিন্তু ঠিক তখনই মুভিতে অন্য একটা টুইস্ট আসে। মুভিটা সম্পূর্ণ অন্য দিকে মোড় নেয়। মদ্যপ অবস্থায় পুলিশের উপর অত্যাচার করার জন্য থানায় এক ব্যক্তিকে তুলে আনা হয়, আর সেই মদ্যপ ব্যক্তিটি পুরোপুরি হুবহু অর্জুনের মতোই দেখতে ছিল, যার নাম হলো গিয়ে সুরজ রানা। পুলিশের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা এটা ভেবে পায় না যে এই দুজনের মধ্যে খুনটা করেছে কে। এদিকে 3 মাস আগের সিন দেখানো হয়, যেখানে অর্জুন জাহ্নবী নামের একজন মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু তাকে সেটা বলে উঠতে পারছিল না। বহুদিন পরে সে অবশেষে তাকে বলে দেয়, আর জাহ্নবী আর 5টা মেয়ের মতোই একটু ঘুরিয়ে পেঁচিয়ে হ্যাঁ বলে দেয়। বেশ ভালোই কাটছিল তাদের দিন। অন্যদিকে সুরাজকে দেখানো হয়। সুরাজ ছিল গিয়ে 1 নম্বরের চিটিংবাজ, জুয়ারি। প্রায় সব রকমের 2 নম্বরই কাজে তার যোগাযোগ ছিল। উদাহরণটাই দেখে নাও। এক রাতে সে তার বন্ধুর সাথে একটা সেটজির কাছে এটিএম মেশিন তুলে নিয়ে যায়, আর বলে তাতে 24 লাখ টাকা আছে। তো সেটজি তাকে বলে এত রাতে মেশিনটা খোলা যাবে না, কাল সকালে তোর সামনেই মেশিনটা খোলা হবে, আর বিশ্বাসের দরুন এই 2 লাখ টাকা রেখে দে। তো সুরাজরা চলে যেতে সেটজি রাত তস হয় না। তিনি সেই রাতেই সুরাজকে টুপি পরাবে ভেবে এটিএমটা খুলে দেখে, কিন্তু খুলে দেখেন যে তার ভিতর কোনো টাকাই নেই। পরে জানতে পারে যে 24 লাখ টাকার নিউজটা ছিল একটা ফেক রেকর্ড করা ভিডিও। তাহলে বুঝতেই পারছো যে কেমন 2 নম্বরই ছেলে। এদিকে অর্জুন আর জাহ্নবী ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে শুরু করে। একদিন সুরাজের বন্ধু তাকে জানায় যে বিনা কারণে একটা ভুল বোঝাবুঝির জন্য বেআইনি ভাবে তার দোকানটা কোর্ট বন্ধ করে দেবে। কিন্তু সুরাজ কিছু আইনি নিয়ম কানুন মেনে উকিলের সাথে কথা বলে কোর্টের বাইরেই তার বন্ধুর দোকানটা বাঁচিয়ে নেয়। এর থেকে বোঝা যায় যে ছেলের আইনি জ্ঞান বেশ ভালোই আছে। কিন্তু কোর্ট থেকে ফেরার সময় সেটজি তাদেরকে তুলে আনে, আর বলে যে কথা মতো 20 লাখ টাকা আর এক্সট্রা আরো 5 লাখ টাকা দিতে হবে, তাও আবার 7 দিনের মধ্যে। আর যদি তা না হয় তাহলে তার বন্ধুর শরীরের বিভিন্ন পার্ট বিক্রি করে টাকাটা উসুল করে নেয়। সুরাজ আর কোনো রাস্তা না দেখে সেটের শর্তে রাজি হয়ে যায়। এদিকে জাহ্নবী তার মার কাছে দুবাই যাচ্ছিল, আর অর্জুন সেখানে তাকে প্রপোজ করে, আর জাহ্নবী তাতে রাজিও হয়ে যায়। এদিকে ধীরে ধীরে সময় যেতে থাকে, কিন্তু সুরাজ টাকার কোনো জোগাড় করে উঠতে পারে না। সেট একদিন তার বন্ধুকে তুলে নিয়ে ধমকি দিতে থাকে। সুরাজ চারিদিকে অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আর ওদিকে অর্জুন কোনো একটা কারণে বেশ ডিস্টার্ব ছিল। এমন একটা সময় আসে যখন একই সময় দুজনই কোনো একটা চাপের মধ্যে রয়েছে। আর তোমাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, এটা সেই রাত ছিল যেদিন আকাশের খুন হয়েছিল। এদিকে অর্জুন কোনো কারণে সমস্যায় রয়েছে, আর ওদিকে সুরাজের কদিনের মধ্যেই টাকার দরকার। আর সুরাজের দরকার টাকার অঙ্কটা মনে করে দেখো, আকাশের লকারে থাকার টাকার প্রায় সমান সমান। তাহলে খুনিটা কে? এদিকে আবার খুনির সেই ফটোটার সাথে এদের দুজনেরই মিল রয়েছে। পুলিশের সামনে এমন একটা সময় আসে যখন খুনি তাদের সামনেই আছে, কিন্তু আসল খুনিকে সেটা তারা বুঝতে পারছে না। বর্তমান সময়ে দৃশ্য দেখানো হয়, তাদের দুজনকে থানার দুটো আলাদা জায়গায় নিয়ে গিয়ে জেরা করা হয়, যেখানে সুরাজকে মারতে গেলে সে কিছু আইনি নিয়ম কানুন শুনিয়ে
পুলিশদের মুখ বন্ধ করে দেয়। আর এটা সত্যি যে থানায় জেরা করার সময় কাউকে মারাটা বেআইনি। কিছুক্ষণ পর পুলিশদের কাছে একটা ক্লু আসে। ফরেন্সিক থেকে আকাশের ডেড বডিতে খুনির একটা চুল পাওয়া যায়। তারা ভাবে যে এই কেসটা তারা জিতে গেছে, কিন্তু এখানেও সামনে আসে আর এক টুইস্ট। কিন্তু দেখা যায় যে আকাশের খুনির ডিএনএ এর সাথে সুরজ এবং অর্জুন দুজনেরই ডিএনএ ম্যাচ করে যায়। আবার আশ্চর্যভাবে অর্জুনের সাথে সুরাজের ডিএনএ ম্যাচ করে যায়। না, এটা লাখে কেবলমাত্র একজনেরই হয়, যেটাকে বলা হয় আইডেন্টিক্যাল টুইন্স। এদিকে পুলিশের কুকুরও খুনিকে খুঁজতে ব্যর্থ হয়ে যায়। থানার সবাই প্রায় পাগল হয়ে যায়। দুজনের উপর ভীষণ টর্চার করা হয়, মারধর, ইলেকট্রিক শক, সব রকম দিক থেকে চেষ্টা করা হয়, কিন্তু তাদের দুজনেরই কেউই মানতে রাজি নয় যে তাদেরই মধ্যে কেউ একজন খুনি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে এসিপির সাথে অর্জুনের শত্রুতা আছে। সেই ব্যাপারটা সামনে আসে। শিবানী মাথুর থানার এই কনস্টেবলের কাছে জানতে পারে যে 8 বছর আগে এসিপির মেয়েকে পালিয়ে বিয়ে করতে সাহায্য করেছিল অর্জুন। তো সেই সময় অর্জুনের বিরুদ্ধে নাবালিকা পাচারের কেস করলে এসিপির মেয়ে অর্জুনের হয়ে সাক্ষী দিয়েছিল। আর সেই থেকেই অর্জুনের প্রতি এবং তার মেয়ের প্রতি এসিপির খুব রাগ। পরদিন এক কনস্টেবল অর্জুনকে জল দিতে গেলে তাকে ঘরে বন্ধ করে অর্জুন পালাতে যায়, কিন্তু তার সামনে আসে সুরাজ। আর এখানে সামনে আসে আর এক টুইস্ট। স্বাভাবিকভাবে বহুদিন পর দুই যমজ ভাইয়ের একসাথে দেখা হয়। কোথায় তারা হাই হ্যালো করবে, কিন্তু তা না করে একে অপরকে মেরে ফেলে এমন অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, তারা যমজ ভাই, কিন্তু যমজ ভাই হলেও তারা একে অপরের জাত শত্রু। এখন তারা জানতো যে তারা একই থানায় একই কেসের জন্য আছে। তাদের দুজনকে জেরা করা হলে তারা একে অপরকে দোষী বলে দাবি করে, আর একে অপরের নামে যা বলেছিল সবটা প্রায় একই। এখানে ফ্ল্যাশব্যাকে তাদের ছোটবেলার ঘটনা দেখানো হয়। তাদের বলা কথা অনুযায়ী ব্যাপারটা হলো গিয়ে তারা কিন্তু প্রথম থেকে এমনটা ছিল না। সুরজ আর অর্জুনের যখন 8 বছর বয়স, তখন তাদের বাবা আর মার মধ্যে ধীরে ধীরে ঝামেলা শুরু হয়। একটা সময় পর সেটা এমন পর্যায়ে চলে যায় যে তাদের বাবা তাদের মাকে ডাইভোর্স দিয়ে দেয়, আর তাদের বাবা তাদের কাস্টাডিতে নিয়ে নেয়। তবুও তাদের সাথে তাদের মা লুকিয়ে চুরিয়ে দেখা করত, কিন্তু একটা সময় পর তাদের বাবা সেটাও বন্ধ করে দেয়। বাচ্চাদের সাথে মেলামেশা বন্ধ হয়ে যাওয়াতে তাদের মার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। ধীরে ধীরে তিনি মদ্যপানে আসক্ত হয়ে যান। তাদের বাবা বাচ্চাদের সাথে তাদের মার ফোনে কথা বলাও বন্ধ করে দেয়। একটা সময় এই মানসিক কষ্ট সহ্য করতে না পেরে তাদের মা মারা যান। আর তারপর থেকেই সুরজ আর অর্জুনের মধ্যে ছোটখাটো ব্যাপারে ঝামেলা শুরু হতে থাকে। ব্যাপারটা কোথাও কোথাও মারামারিতেও পৌঁছে যেত। এখানে দেখানো হয় যে অর্জুন তার বাবাকে আর সুরজ তার মাকে বেশি ভালোবাসতো। আর মা মারা যাওয়ার পর থেকেই সুরজের জীবনে অনেক পরিবর্তন দেখা যায়। ধীরে ধীরে সে বাজে কাজে, জুয়া, নেশায় ইত্যাদি সব কিছুতে আসক্ত হয়ে পড়ে। কিন্তু এসবের মাঝেও সে মাঝে মধ্যে তার বাবার ওকালতির বই নিয়ে সেই সব ব্যাপারে পড়াশোনা করত। থানায় তারা একে অপরের নামে দোষারোপ করতে থাকে। এখানে আরো একটা ব্যাপার সামনে আসে যে ছোটবেলায় তারা এমন পর্যায়ে চলে গেছিল যে তাদের দুজনকে অ্যাসাইলামে রেখে ট্রিটমেন্ট করতে হয়েছিল। এদিকে এসিবি কোনো রকমে অর্জুনকে দোষী প্রমাণ করার চেষ্টায় ছিল। ওই যে বললাম পুরনো শত্রুতা। তোমাদের নিশ্চয়ই মনে আছে সুরাজের তার বন্ধুকে ছাড়ানোর জন্য সেটজির কাছে 25 লাখ টাকা দেনা ছিল, আর সেই খুনের রাতে একটা জুয়েলারি শপে চুরি হয়েছিল। তাই এসিপি সুরাজকে সেই জুয়েলারি শপে নিয়ে গিয়ে বলে, তুই স্বীকার করে নে যে তুই এখান থেকে চুরি করে তোর দেনা মিটিয়েছিস। কিন্তু সুরাজ বেশ আউটফার নিয়ে বলে, না স্যার, থানায় ছিলাম বলে জুয়া খেলার কথাটা বলিনি। সেই রাতে আমি চুরি করে না, জুয়া খেলে টাকাটা জিতেছিলাম, আর সেই টাকা দিয়ে দেনাটাও শোধ করেছিলাম। আর এখানে তদন্ত করে পুলিশ জানতেও পারে যে সে সব সত্যি কথাই বলছিল। তো তোমাদের এবার নিশ্চয়ই মনে হচ্ছে সুরাজ যদি সেই খুনের রাতে জুয়া খেলছিল, তাহলে খুনটা নিশ্চয়ই অর্জুন করেছে। এসিপিও ঠিক এটাই ভেবে খুশি ছিল, কিন্তু হঠাৎই থানা থেকে এসআই শিবানীর কল আসে। সেখানে গিয়ে ব্যাপারটা অন্যদিকে ঘোরে। থানায় গিয়ে এসিপি দেখে যে তার মেয়ে অর্জুনের হয়ে সাক্ষী দিতে আসে, অর্থাৎ সেই খুনের রাতে অর্জুন এসিপির মেয়েকে টাকা দিতে গিয়েছিল। আশ্চর্যভাবে কেসটা এখানেও সফল হয় না, কেসটা কোর্টে ওঠে। 6 মাস পর্যন্ত সেখানে কেস চলার পর কেসটা সেই একই জায়গায় দাঁড়িয়েছিল। কোনো রকম সমাধান না হওয়ায় তাদের দুজনের মধ্যে একজন দোষী জেনেও তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়। কারণ ভারতীয় ন্যায় বিধান অনুযায়ী কোনো অপরাধী যদি ছাড়াও পেয়ে যায় সেটা ভালো, কিন্তু কোনো নির্দোষীকে সাজা দেওয়া যাবে না, তাই তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়। এবারে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এটা কেমন হলো, খুনিটাকে সেটাই জানতে পারলে না। তাহলে বলি, আসল টুইস্ট আসতে চলেছে। কয়েক সপ্তাহ পরে শিবানীর কাছে কেস সংক্রান্ত কিছু ফাইল ট্রান্সফার করা হলে সেখানে তিনি জাহ্নবীর একটা মিসিং ফাইল দেখেন, আর সেই ফাইলে অর্জুনের নাম দেখে তার মনে সন্দেহ জাগে। তো এই ব্যাপারে জানার জন্য জাহ্নবীর বন্ধুর কাছে শিবানী যায়। সেখানে সে
জানতে পারে যে জাহ্নবী তার মার কাছ থেকে মানে দুবাই থেকে ফেরার কয়েকদিন পরেই জাহ্নবী তার এই বন্ধুকে বলে যে সে যেন অর্জুনকে বলে দেয় যে তার থেকে দূরে চলে যেতে, কারণ সে তার কলেজের প্রেমিকের সাথে বিয়ে করতে চায়। কিন্তু অর্জুন এসব শুনে বিশ্বাস করতে চায় না। আর এখানে শিবানী বুঝতে পারে যে সেই কলেজের প্রেমিকটা আর কেউ না, বরং সেটা আকাশই ছিল। তো এই ব্যাপারটা শোনার পর অর্জুন একটু ঘাটাঘাটি করে জানতে পারে যে বহুদিন পর সেই ছেলেটা জাহ্নবীর সাথে আবার সম্পর্কে আসতে চাইছিল, কিন্তু জাহ্নবী অর্জুনকে নিয়ে সিরিয়াস তাকায়, তাকে অতটা পাত্তা দেয় না। আর এটাই আকাশের ইগোতে লাগে। সে একটা পার্টিতে জাহ্নবীর ড্রিঙ্কে কিছু মিশিয়ে তাকে বেহুশ করে, তারপর তাকে বেশ কয়েকদিন ড্রাগসের ওভারডোজ দিয়ে রেপ করতে থাকে। আর এভাবে বারবার ওভারডোজের কারণে জাহ্নবী একসময় সহ্য করতে পারে না, সহ্য না করতে পেরে সে মারা যায়। আর অর্জুন এই সব কিছু শুনে আকাশকে খুন করে। আর অর্জুনই ছিল সেই খুনি। শিবানীর মাথায় আকাশ ভেঙে পড়ে। শিবানী ভাবে যে সে যাকে নির্দোষ ভেবেছিল, যাকে বাঁচানোর চেষ্টা করছিল, সেই আসল খুনি। এখানে শিবানী সেই অ্যাসাইলাম মানে ছোটবেলায় অর্জুন আর সুরাজ যে অ্যাসাইলামে ছিল সেই অ্যাসাইলামের ডাক্তারের সাথে যোগাযোগ করে আর জানতে পারে তারা দুই ভাই সব সময় একে অপরের সাথে মারামারি করত, কিন্তু তাদের মধ্যে একটা খুব ভালো গুণ ছিল যে তাদের মধ্যে যখন অন্য তৃতীয় কেউ আসতো তখন তারা দুজন এক হয়ে তার মোকাবিলা করত। আর একবার অ্যাসাইলামে তাই হয়েও ছিল। তাদের মধ্যে কেউ একজন ডাক্তারের ঘাড়ে পেন গেঁথে দিয়েছিল, আর সেটা কে করেছিল সেটা এখনো জানা যায়নি। আর ঠিক একইভাবেই এবারে তারা পুলিশের বিরুদ্ধে লড়াই করে, আর পুলিশ আসল খুনিকে ধরতেও পারে না। এরপর মুভির শেষ দৃশ্যে দেখানো হয় যে একদিন অর্জুন সুরাজের কাছে সব জানতে চাইলে সে বলে যখনই সে জানতে পারে যে অর্জুনের বিপদ, তখনই সে খুব ভালো করে কেস স্টাডি করে আর তারপর সব জায়গায় নিজের এভিডেন্স দিয়ে যায়, যাতে অর্জুনের এভিডেন্সের সাথে সুরাজের এভিডেন্স পেয়ে পুলিশ সব গুলিয়ে ফেলে। আর তারা সফলও হয়। অর্জুন সব শুনে তাকে জানায় যে জাহ্নবীর মৃত্যুর পর সে আর এখানে থাকবে না, তাই তার বাড়ি সহ যাবতীয় সুরাজের হাতে দিয়ে সে চলে যায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আর এই মুভিটা টোটাল 4টে সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। তো এই মাস্টারপিস মুভির এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে দয়া করে জানাও। একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, টাটা।